পরিমণিকে ধর্ষণের হুমকি ও হত্যা চেষ্টার মামলা, নাসির সহ 5 জন গ্রেপ্তার। দেশে আবারও অর্ধশত ছাড়ালো দৈনিক মৃত্যু, বেড়ে চলেছে রোগীর সংখ্যা। গ্যাসের অবৈধ সংযোগ দান, 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। কয়েকটি দেশ আর বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, চীনের বিবৃতি। কোপা আমেরিকায় ব্রাজিলের জয়, আজ রাতে চিলির মুখোমুখি আর্জেন্টিনা। স্বাগত সংবাদ সংযোগে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি। চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নাসিরের উত্তরার বাসাটিতে অভিযান চালিয়ে মদ ও ইয়াবা জব্দ করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে, আরও জানাচ্ছেন মহিম মিজান। সোমবার দুপুরে উত্তরার 1 নম্বর সেক্টরের 12 নম্বর সড়কের 13 নম্বর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় নাসির উদ্দিনের সাথে থাকা 3 জন নারীকেও আটক করা হয়। ওই বাসায় তল্লাশি করে মদ ও ইয়াবা জব্দ করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগে 71কে দেয় প্রতিক্রিয়ায় পরিমণির করা অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন প্রাথমিক অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ। আপনার কোনো বক্তব্য আছে আপনার বিরুদ্ধে অভিযোগ? আমি কমপ্লিটলি ভিকটিম। এখানে আমার যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। ড্রিঙ্কসগুলো নিতে চাইছে তারা তো নিতে পারে না, তাদের ক্লাব মেম্বার না, তারা তো নিতে পারে না। তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালাজ শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। কার কথা বলছেন? ওই পরিমণি। গোয়েন্দা কর্মকর্তারা জানান পরিমণির অভিযোগের ভিত্তিতে গত রাত থেকেই ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। পরে সাভার থানা পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 2 আসামিকে গ্রেফতার করে। বিভিন্ন জায়গায় অভিযান করেছে। অভিযানের পর্যায়ে আমরা সন্ধান পেলাম যে একটা উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর একটা বাড়িতে যখন অভিযান চালালাম, সেখানে এসে আমরা ওই যে সাভারে এফআইআর-ভুক্ত যে আসামি 2 জন, তারা 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আটক নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে তাকে সাভার থানায় হস্তান্তর করা হবে। এদিকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। অ্যাজ এ মেম্বার আমাদের কনস্টিটিউশন যেভাবে বলা আছে, উইল টেক অ্যাকশন এগেনস্ট হিম, আদার সাসপেনশন or expulsion depends on the gravity of offenses. রোববার রাতে দায়ের করা মামলার অভিযোগে পরিমণি বলেন 8 জুন রাতে আসামি অমি পরিকল্পিতভাবে তাকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা 4 আসামি ও নাসির উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালায়। বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাসাই দিব। বেনজির আহমেদ তোর বাপ লাগে। রাতে এসব অভিযোগের পর সকালে সাভার থানায় মামলাটি দায়ের করেন পরিমণি। মহিম মিজান, 71, ঢাকা। পরিমণির অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন করার কথাও বলেছেন তারা। সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে সব জায়গায় মেয়েটার ছবি, সব জায়গায় মেয়েটাকে ব্লেম করা হচ্ছে। ভিকটিম ব্লেমিংটা আমি যেটা একটু আগেই বলেছি, এটা আমাদের একটা সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং এটা একটা মানসিক বিকৃতি বলে আমি মনে করি। সবসময় একটা নারীর দিকে আঙুল তোলাটা এবং নারীর চরিত্র বিশ্লেষণ করাটা আমরা সামাজিক দায়িত্ব হিসেবে নিয়েছি। সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, এগুলোর মধ্যে একটা সচেতনতা আনতে হবে, একটা সুশিক্ষার পরিবেশ আনতে হবে এবং তাহলে এটি
সম্ভব হবে এই ধরনের নারীর প্রতি হিংসামূলক বা লিপ্সামূলক বা অন্য কোনো হয়রানিমূলক কাজ করা থেকে পুরুষকে বিরত রাখা। সেক্ষেত্রে আমি বলবো, এবং সেই সাথে আমি এটাও বলবো যে আমাদেরও যারা আছে তাদেরকেও সতর্ক হয়ে চলতে হবে যাতে এরকম পরিস্থিতির শিকার না হয়ে পড়ে। ঘটনার নিন্দা বলে কথা নয়, আমি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো। সেটি অবশ্যই চাইবো যে জাস্টিস সবার ক্ষেত্রেই সমান, সেটি ঘরের মানুষই হোক, বাইরের মানুষই হোক, কিংবা একজন সেক্স ওয়ার্কার হোক, কারণ সেও কিন্তু একজন কর্মী, সে কিন্তু তারও কিন্তু কোনো এর পেছনে কোনো কষ্ট রয়েছে যেটি হয়তো আমরা জানি না। সবাইকে বলবো, ডোন্ট ব্লেম ভিকটিম। আগে বোঝার চেষ্টা করেন হু ইজ দ্য ভিকটিম, তারপর আসলে দোষারোপ করবেন। একটা নারীকে যে আমরা দোষারোপ করি, আসলে নারী কতটুকু ভুল করেছে বা নারীর ওখানে কতটুকু হাত ছিল, বা আসলে বিহাইন্ড দ্য সেন্স কী হয়, বিহাইন্ড দ্য স্টোরিটা আমরা আগে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তারপরে আমরা একটা স্টোরিকে ব্লেম করব বা একটা মানুষকে ব্লেম করব। আমাদের দেশে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নারী, অথচ তার এখানে এরকম কিছু ঘটনা ঘটবে, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। আমার মনে হয় এই ব্যাপারে সরকার একটু পদক্ষেপ নেওয়া উচিত এবং পুলিশ প্রশাসন থেকে এই ব্যাপারে একেবারেই সত্যিভাবে একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরকম ঘটনা আর জীবনে না ঘটে। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। জেলা সহ রাজধানীর হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে, আর টিকার পর্যাপ্ত টিকা পাওয়া গেলেই শুরু হবে নতুন নিবন্ধন। শারমিন নীরা রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন রোগী শনাক্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সংক্রমণের এখন ৬৭তম সপ্তাহ চলছে। ৬৪ বা ৬৬তম সপ্তাহের চেয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। রবিবার ৬৭তম সপ্তাহে এসে ৪৭ জনের মৃত্যু দেখেছে দেশ। সোমবার তা হয়েছে ৫৪ জন। এর কাছাকাছি সর্বোচ্চ সংখ্যাটা ছিল গেল ৯ মে, ৫৬ জনের মৃত্যু। সীমান্তের জেলাগুলোর পাশাপাশি রাজধানীতেও রোগী বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে গেল সপ্তাহে রোগী ছিল ৩০০ জনের কম। সোমবার সেই সংখ্যা হয়েছে ৩৩০ জন। রোগী বাড়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি রোগীদের সেবা দেওয়ার তৎপরতা রয়েছে, জানান পরিচালক। গ্র্যাজুয়ালি আমাদের পেশেন্ট বাড়ছে অল্প অল্প করে। যেমন যদি আমরা 5 দিন আগেকার কথা বলি, তখন বিলো 300 ছিল, কিন্তু আজকে কিন্তু 330। সো এই একটা কিন্তু পার্সেন্টেজ বাড়ছে, 2-3-4% করে পেশেন্ট বেড়ে যাচ্ছে। তো এটা যদি এইভাবে বাড়তে থাকে, মেবি দেখা যাবে যে এই মাসের শেষে আমাদের যদি এরকম ইনক্রিজিং টেন্ডেন্সি থাকে, এই কার্ভটা যদি উপরের দিকে উঠতে থাকে, একটা সময় দেখা যাবে যে আমাদের বেডগুলো অকুপাই হয়ে যাচ্ছে। সো এইটা একটা বিষয়, এটা নিয়ে আমরা যেটা কাজ করছি যে আসলে কোত্থেকে পেশেন্ট আসছে, তাদের কী ব্যাপার, এগুলো আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। 24 ঘন্টায় করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3050 জন রোগী। পরীক্ষার বিপরীতে এখন শনাক্তের হার প্রায় 15%। মারা গেছেন 54 জন। তবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামনে এসেছে টিকার প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হচ্ছে আসছে সপ্তাহ থেকে। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেব। আশা করছি আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করতে পারব। যখন পর্যাপ্ত টিকা পাবো, তখন নতুন করে রেজিস্ট্রেশন আমরা আবার শুরু করব। যারা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করেছিলেন কিন্তু টিকা পাননি, তারাই পাবেন ফাইজারের টিকা। শারমিন নীরা, ৭১, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধ দিয়েও সীমান্তবর্তী জেলাগুলোর মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা যাচ্ছে না। এ কারণে সেখানে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এরই মধ্যে মঙ্গলবার থেকে লকডাউন শুরু হচ্ছে দিনাজপুরে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল 10টা পর্যন্ত 476টি করোনা টেস্টের পর 163 জনের পজিটিভ রিপোর্ট এসেছে খুলনায়। মারা গেছেন 2 জন। সংক্রমণের হার বর্তমানে 34%। কিন্তু তারপরেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই মানুষের মধ্যে। ব্যক্তিদের জনসচেতনতা ছাড়া করোনা প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়।
দ্বিতীয় দফা লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় আক্রান্তের হার 47%। প্রশাসনের নজরদারি বাড়লেও মানুষের সচেতনতা বাড়েনি। মাস্ক যদি আমরা ব্যবহার করি তাহলে করোনা সংক্রমণ 2%-এর নিচে নামিয়ে আনা সম্ভব। তো এই কাজটুকু যদি জনগণ আমরা সবাই করি, আমরাও করি, আমিও করি, তাহলে কিন্তু আমাদের ভালো একটা আমরা ফলাফল পাবো। চুয়াডাঙ্গায় একদিনে আরও একজনের মৃত্যু নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 72 জনে, আর শনাক্তের হার দাঁড়িয়েছে 75%। সকলকে নিয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম সেই প্রস্তুতির পরেও গত সপ্তাহে আসলে আমাদের সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছে। যশোরে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, কিন্তু তা সত্ত্বেও কঠোর বিধিনিষেধ মানতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষকে। গত কয়েকদিন ধরে আমাদের হাসপাতালে একটু রোগী বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো আমাদের হাসপাতালে রোগী সংকলনের জন্য যথেষ্ট বেড আছে রেড জোনে। আমরা বেশি সংক্রমণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো চিহ্নিত করেছি, তার মধ্যে আমাদের এই যশোর পৌরসভা এবং অভয়নগর পৌরসভায় দুটি জায়গা পড়ে। মাগুরা পৌর এলাকা ও মোহাম্মদপুর উপজেলাতেও শুরু হয়েছে লকডাউন, তবে প্রথম দিনে মোটরসাইকেল বা 3 চাকার যানবাহনের চলাচল ছিল অবাধ। ফরিদপুর মেডিকেলে সোমবার বেলা 12টা পর্যন্ত করোনায় মারা গেছেন 3 জন, আর আক্রান্ত হয়েছেন 88 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 20.89%। তবে কঠোর লকডাউন চলছে নাটোর পৌরসভা এবং সিংড়ায়। আছে পুলিশি টহল, আইন ভাঙলেই করা হচ্ছে জরিমানা। বিধিনিষেধ মানতে অনীহা চাঁপাইনবাবগঞ্জবাসীরও। বিভিন্ন সড়ক ও বাজার কোনোখানেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, অথচ সোমবার সকালে আরও 6 জনের মৃত্যুর খবর পান জেলাবাসী। জামালপুরেও বিধিনিষেধ সত্ত্বেও সবকিছু সচল ছিল প্রথম দিন। দোকান, হোটেলে মানুষের ভিড় ছিল রীতিমতো। এদিকে একদিনে করোনায় 5 জনের মৃত্যুর পর মঙ্গলবার থেকে লকডাউনে যাবার ঘোষণা দিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। মনিরা কাজুরি, 71। করোনা নিয়ন্ত্রণে কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে বেশি সংক্রমণ প্রবণ এলাকায় বিধিনিষেধ আরোপের নির্দেশনা দেন তিনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খান একথা জানান। তিনি বলেন, করোনার টিকা আনার জন্য কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে, খুব শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এখন থেকে বলে দাও সবাইকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিচ্ছি, উনি আবার রিমাইন্ড করে দিতে বলছেন কোনো রকমের রিস্ক না নিতে, যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা তাদের জন্য সেইখানে আপনার ব্লক করে দিয়ে এটাকে আপনার থামানোর একটা চেষ্টা করেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সঙ্গে থাকুন। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ যোগ, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১, সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১, সংবাদ নয়, সংযোগ।
রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ যোগ, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। বাস শ্রমিক স্বাস্থ্যবিধি মানবে না, সেসব বাসের রুট পারমিট বাতিল ও শ্রমিকদের সদস্যপদ বাতিল সহ সব ধরনের ব্যবস্থা নেবে মালিক শ্রমিকদের সংগঠন। গণপরিবহনের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে চলমান অভিযানে অংশ নেয়া মালিক শ্রমিক নেতারা এসব কথা জানান। তারা বলেন, অভিযানের কারণে এখন গণপরিবহনের স্বাস্থ্যবিধি অনেকাংশে নিয়ন্ত্রণে আছে, কিন্তু কিছু কিছু বাস বা শ্রমিক বাড়তি টাকার লোভে অতিরিক্ত যাত্রী নিচ্ছেন। তাদেরকে জরিমানা করবে ভ্রাম্যমাণ আদালত আর সাংগঠনিক ব্যবস্থা নেবে মালিক শ্রমিকরা। কিছু সংখ্যক গাড়ি যারা অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এবং ওই গাড়িগুলি যে যে কোম্পানিতে পরিচালিত হয় সেই কোম্পানির এমডি চেয়ারম্যানকে আমরা অনুরোধ করব ওই গাড়িগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। এটা এমডি চেয়ারম্যান তারা আলাপ আলোচনা করে প্রয়োজন বোধে এই গাড়িগুলি সিরিয়াল বন্ধ করে দিই। প্রয়োজন বোধে আমরা বিআরটি এর সহযোগিতা নিব এবং ওই গাড়িগুলির রুট পারমিট বাতিলের জন্য আমরা আবেদন জানাবো। মালিকদেরও পানিশমেন্ট মালিক সমিতি করবে, আমরা শ্রমিকদেরও যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট ব্যবস্থা। স্বাস্থ্যবিধি তো আসলে আইন দিয়ে সবসময় হবে না, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য তো প্রত্যেক ব্যক্তির পিছনে পিছনে গিয়ে তো আইন দৌড়াবে না। তো সেক্ষেত্রে আমরা যখন একজনকে সচেতন করি বা একজনকে জরিমানা করি, আরও 10 জন যাতে সচেতন হয়, এটাই বোঝানো। একজনকে জরিমানা করা মানে আরও 10 জন সচেতন হবে। এখন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে যদি সচেতন না হয়, আসলে আমাদের হয়তো আরও ভয়াবহ হয়ে যাবে যে কোনো কিছুতেই, শুধু তো স্বাস্থ্যবিধি না। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে হাইকোর্টে রিট দায়েরের প্রতিক্রিয়া জানালো বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ সহ সবকিছুতে ব্যর্থ হয়েছে, তাই এখন খালেদা জিয়ার জন্মদিনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। রোববার যুবলীগ নেতা মামুনুর রশিদের একটি রিটের জবাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের তথ্য সংক্রান্ত সব নথি তলব করেছে হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন খালেদা জিয়ার জন্মদিনকে ইস্যু করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। জুডিশিয়ারি কিন্তু এটাকে আমলেই নেওয়া উচিত ছিল না। দ্যাট শুড হ্যাভ বিন টোটালি গন। এটা একটা ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা প্রশ্ন নির্ধারিত হয়ে যায়। নর্মালি কেন ওই দিন হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান, দলের চেয়ারপারসনের যথাযথ চিকিৎসার জন্য দেশের হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় তার অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। সরকার তাকে বিদেশে যেতেও বাধা তৈরি করেছে। যেটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি যে ডিজিজেসগুলো, অর্থাৎ অনেকগুলো অসুখ নিয়ে যেটা একটা চিকিৎসা, এটা এখানে আপনার খুব বেশি রকমের এই ধরনের আপনার সুযোগগুলো কম, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেকনোলজি এগুলো আপনার একটু কম। সেই কারণে তারা বারবার করে কথা বলছেন যে দি ইস্যু শুড বি ট্রিটেড ইন অ্যাডভান্স সেন্টার। সরকার মিথ্যা তথ্য দিয়ে ঘাটতি বাজেট উপস্থাপন করে যে বাহাবা নেয়ার চেষ্টা করছে, তাতে দেশের অর্থ ব্যবস্থাপনা অকার্যকর হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চতুর্দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক খাতে প্রত্যেক জায়গায় আনপ্রোডাক্টিভ ব্যয় এত বেশি বেড়ে গেছে যেটার মূল্য দিতে হচ্ছে জনগণকে। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা। নারায়ণগঞ্জের শুধু একটি ইউনিয়নেই 15,000 অবৈধ গ্যাস সংযোগ, আর এসব সংযোগ দিয়ে অন্তত 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সোমবার বন্দর উপজেলার ধামগড়া ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে জানা যায় এই তথ্য। অবৈধ এসব কার্যক্রমে তিতাসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। সাজিদ সরকারের প্রতিবেদন। নারায়ণগঞ্জের বন্দরের ধামগড়া ইউনিয়নের এই এলাকার প্রতিটি বাড়িতেই আছে গ্যাস সংযোগ। তবে সংযোগগুলোতে যে পাইপ এবং রাইজার ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। পাইপগুলো ছিদ্র হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ এই এলাকায় তিতাসের বৈধ কোনো সংযোগ নেই। গেল 7 বছর ধরে চোরাই পথে এভাবেই সংযোগ নিয়েছে এলাকাবাসী। সেটি নিতে লাইন প্রতি গুনতে হয়েছে 1.5 লাখ টাকা। সেই হিসেবে 15,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 250 কোটি টাকা। তাদের দাবি, স্থানীয় নেতাদের মাধ্যমেই এই টাকা দিয়েছেন। একবারে নিছে, বিল তো মিটার করে নাই, তো মিটার করলে তো আমরা বিলই দিতাম। 70,000, 80,000 যার থেকে যেমন পারছে তাই নিচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির দাবি, তিতাসের কর্মচারীরাই এই অবৈধ গ্যাস লাইনের আসল হোতা। স্থানীয় নেতারা নেয় না, এটা গ্যাসের কিছু অসাধু লোক আছে, ওরা নিছে। এবং আমি গ্যাসের যে মহাপরিচালক ঢাকা, ওনাকে আমি জানাইছিও। ফ্যাক্টরি যখন গ্যাস দিচ্ছে আমি জানাইছি যে আমার কথা হইল কি, আমার জনগণের সাথে কেন এলো এইরকম কেলেঙ্কারি করলো। অভিযোগ অস্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছে, এর আগেও অবৈধ লাইন তারা বিচ্ছিন্ন করেছে, কিন্তু বারবারই চোরাই পথে আবারও লাইন নিয়ে নেয় এলাকাবাসী। উচ্চচাপ পাইপলাইন থেকে তিতাস গ্যাস কোনো সংযোগ দেয় না। অবশ্যই এগুলা আপনার দুষ্কৃতকারী এবং সমাজদ্রোহী তারাই সংযোগগুলা দিছে। তাদেরকে চিহ্নিত করে তিতাসের কাছে আপনার যদি লিস্ট পাঠানো হয়, তাহলে অবশ্যই তিতাস দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সোমবারের অভিযানে 15,000 অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়, আর বিচ্ছিন্ন করা হয় শতাধিক লাইন। সাজিদ সরকার, একাত্তর, বন্দর, নারায়ণগঞ্জ। চট্টগ্রামের বায়োজিৎ লিংক রোডের 2 পাশের পাহাড়গুলোতে অভিযান চালিয়ে 50টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। হাটহাজারী থানার সহকারী কমিশনার জানান, সোমবার সকাল 10:30 থেকে 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3টি দল অভিযান চালায় 6 কিলোমিটার লিংক রোডের কাট্টলি, মাঝিরঘোনা, হাটহাজারী ও ফৌজদারহাট অংশে। তিনি আরও জানান, গত বছর এই এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, কিন্তু অবৈধ দখলদাররা পাহাড় ছেড়ে না যাওয়ায় আবারও উচ্ছেদ করা হচ্ছে। এদিকে পাহাড়ে থাকা অধিবাসীরা বলছেন, তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় এখানে থাকতে বাধ্য হচ্ছেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। না মানে
আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোর, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার এই ঘটনায় সৌমেনকে দায়ী করে মামলা দায়ের করেন নিহত শাকিলের ভাই। আজ দুপুরে সৌমেনকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। সেখানে তিনি জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়ালের বিচারক রেজাউল করিম। এরই মধ্যে সৌমেনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। রোববার বেলা 11:30টার দিকে শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে 3 জনকে গুলি করে হত্যা করে সৌমেন। নিহতরা হলেন তার স্ত্রী আসমা, সৎ ছেলে রবিন ও শাকিল নামের এক যুবক। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ সৌমেনকে আটক করা হয়। সাভারে জোড়া খুনের প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, শাহজালালকে আদালতে পাঠানো হবে। গেল 11ই জুন সাভারের জাদুরচর এলাকায় বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই রায়হান মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবার সাভার মডেল থানায় 2 জনের নামে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেপ্তার করে পুলিশ। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা লিয়াজো অফিস বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5ম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ।
সোমবার নিয়োগ পাওয়ার পর ক্যাম্পাসে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন তিনি। বিদায়ী উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বেশিরভাগ সময় রাজধানীর এই অফিস থেকেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেন। ক্যাম্পাসে দীর্ঘ অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া নানা অনিয়মের অভিযোগে শিক্ষকরাও বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তেও অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বাঁশি মাছ ও মুরগি বিক্রি সহ নানা অনিয়মের দায়ে রাজধানীতে আগোরা সুপার শপের মগবাজার শাখাকে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে বাঁশি মাছ মাংস বিক্রি না করতে আগোরাকে সতর্ক করে দেয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। ক্রেতাদের ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দিতে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। ৭৫-এ পা রাখলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। জন্মদিনে ৭১কে বললেন, যতদিন বাঁচব লেখালেখি করে যাব। উৎস থেকে নিরন্তর গল্পগ্রন্থ দিয়ে শুরু করে এই কথা সাহিত্যিক তার সাহিত্য জীবন সবসময় চেয়েছেন ইতিহাসের প্রেক্ষাপটকে সাহিত্যের মাধ্যমে ছড়িয়ে দিতে। আর শৈশবের পারিবারিক আধুনিক মূল্যবোধকে বলছেন তার জীবনের আশীর্বাদ। জন্মদিনে আলাপচারিতার বাকিটা পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। সবুজের প্রাণশক্তিটাই ধূসর করোনাকালে তাকে দেয় সজীবতা। কখনো হয়তো তাতে ফোটে মেফ্লাওয়ার, কখনো বা শুধুই জীবনের ফুল। যাপিত জীবনে সাহিত্যের কাছে হাত পেতে পূর্ণতায় ভরে উঠেছেন। জন্মদিনে বাকি জীবনেও লিখে যাওয়ার ইচ্ছে। যে কয়দিন বাঁচব আমি আমার লেখালেখির মধ্যে থাকব, এবং যতদিন আমার হাত চলবে লিখব, যতদিন মাথা চলবে লিখব, এবং মৃত্যুর আগে যদি কাহিল হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো বন্ধ হয়ে যাবে। শৈশবে পাওয়া বাবা মায়ের আধুনিক দৃষ্টিভঙ্গিকেই জীবনে আশীর্বাদ বলছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আমি শৈশব থেকে যেভাবে বড় হয়েছি আমার বাবা মার কাছে আমি ঋণী। আমি দেখতে পাই আমার বাবা মা, আমাদের পরিবার একটি আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে এখন আমরা ছেলেমেয়ের বৈষম্যের জায়গাটা দূর করতে পেরেছি, সেই জায়গাটায় তারা তখনই সচেতন ছিলেন। গায়ত্রী সন্ধ্যা থেকে পূর্ণছবির মগ্নতা কিংবা যমুনা নদীর মুশায়ারা, ইতিহাসের বাঁকে বাঁকে হেঁটেছেন সেলিনা হোসেন। ইতিহাসের প্রেক্ষাপট সাহিত্যের মাধ্যমে পড়ানোর জন্য আমার চিন্তা। মুক্তিযুদ্ধের পটভূমিতেও আমি অনেক উপন্যাস করেছি। সেই পূর্ণতায় নীরব দুঃখের মতো আছে মেয়ে ফারিয়া লারার অকাল মৃত্যু। আমার জীবন থেকে লারা চলে গেছে, এইটা আমার একটা বড় জায়গা। আর সবচেয়ে সুখের জায়গা হলো আমার স্বামী আনোয়ার হোসেন খান। সে পুরুষের আধিপত্য নিয়ে কখনো আমার জীবনকে নষ্ট করেনি। তাই তো প্রাণ নিত্যধারা জাগে অনন্ত। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সঙ্গে থাকুন। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোর, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই,
মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ ৪০ টাকা কেজি কিনা খায়, আর আমগো এখানে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। কয়েকটি দেশের ছোট একটি জোট বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারবে না বলে G7 নেতাদের হুঁশিয়ারি দিয়ে